প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যেই বিষয়ের উপর আলোচনা হবে সেটা হলো মেকানিক্সের বলের সাম্যাবস্থা। তো মেকানিক্সের বলের সাম্যাবস্থা অধ্যায়টিতে যে আলোচ্য বিষয় থাকে সেগুলো হলো দুটি বলের লব্ধির মান ও দিক নির্ণয়, বল বিভাজন পদ্ধতি, দুইয়ের অধিক বলের লব্ধির মান ও দিক নির্ণয়, বিভিন্ন রশি ও দ্বন্দ্বের বলের মান, সর্বশেষ ল্যাবির সূত্রের প্রয়োগ। তা আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় ক্লাসের আলোচনায় রাখব। তা শুরু করা যাক। প্রথম যে আলোচ্য বিষয় সেটা হলো দুইটি বলের লব্ধির মান ও দিক নির্ণয়। তো দুটি বল বলতে বোঝানো হচ্ছে, ধরলাম এই বিন্দুতে দুটি বল ক্রিয়া করছে, এই বিন্দুতে দুটি বল ক্রিয়া করছে। একটা বল যার নাম পি, আর একটা বল ক্রিয়া করছে মনে করলাম কিউ। এই দুই বলের মধ্যবর্তী কোণ ধরলাম আলফা। তাহলে এই দুই বলের যে লব্ধির মানটা পাওয়া যাবে সেটা ফর্মুলা কোনটা? আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এছাড়া দুই বলের দিকও পাওয়া যায় বা লব্ধির দিকও পাওয়া যায়। সেই দিক নির্ণয়ের ফর্মুলাটা কি? দিক নির্ণয়ের ফর্মুলা হলো থিটা ইকুয়াল tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। তাই আর বলতে দুই বলের লব্ধির মান, আর এই দিক বলতে বোঝাচ্ছে এই লব্ধি বলটি কোনো একটা বলের সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তাহলে আমরা দেখলাম এখানে যে দুইটা বল যখন কোনো বিন্দুতে ক্রিয়া করবে সেই দুই বলের লব্ধির মান নির্ণয়ের ফর্মুলা অ্যাপ্লাই হবে এটা। আর বলের যে লব্ধি পেয়েছি সেই লব্ধির দিক পাওয়া যাবে এই ফর্মুলার মাধ্যমে। যদি ছোট্ট একটা ম্যাথ আমরা দেখতে চাই, ম্যাথে যাওয়ার আগে আমরা যদি বলি যে এই দুইটা বল আলফা কোণে ক্রিয়া করছে, এখন তাদের ক্রিয়াটা যদি এভাবে হতো, লম্ব ক্রিয়া করত, অর্থাৎ পি বল আর একটা হলো কিউ বল, তারা পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে বা লম্বভাবে ক্রিয়া করে। তা লম্বভাবে যদি ক্রিয়া করে সেই ক্ষেত্রে লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই অংশটুকু বাদ দিয়ে দেব, পি স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এতটুকুই যথেষ্ট হবে লব্ধির মান নির্ণয়ের জন্য। অন্যদিকে দিকের মান নির্ণয়ের ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই হবে সেটা হলো কিউ বাই পি, অর্থাৎ এই অংশের সাইন আলফা এবং নিচের কিউ কজ আলফা অংশটুকু বাদ দিতে হবে। এখন প্রশ্ন হতে পারে কেন বাদ দেওয়া হলো? বাদ দেওয়া হলো এই কারণে, এই যে 90 ডিগ্রি বলদের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি বলতে কি বলদের মধ্যবর্তী কোণ আলফা এর মান। তো এই আলফার মানটা যদি এই অংশে বসিয়ে দেন, এই যে আলফার পরিবর্তে যদি 90 ডিগ্রি বসানো হয়, তাহলে আমরা জানি কস 90 ডিগ্রির মান 0। কস 90 ডিগ্রি মান যদি 0 হয়, এই অংশ 0 মানে এই পুরো অংশটাই কিন্তু 0 হয়ে যাচ্ছে। থাকছে কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এর কারণেই লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে যখন বলদের মধ্যবর্তী কোণ 90 তখন এতটুকুই এনাফ। এছাড়া দিকের মানের ক্ষেত্রেও সেম অবস্থা, এই আলফার পরিবর্তে এই 90 যদি বসিয়ে দেওয়া হয় তাহলে সাইন 90 ডিগ্রি মান কত? 1। তো সাইন 90 ডিগ্রি মান 1 থাকছে উপরে শুধু কিউ, আর নিচে এই যে আলফার জায়গাতে যদি 90 বসানো হয় আগের মতো এই কস 90 ডিগ্রি মান 0, তাহলে এই অংশটা বাদ চলে যাচ্ছে, থাকছে কি কিউ বাই পি। এই তো সেই কারণেই আমরা 90 ডিগ্রি যখন থাকবে তখন থিটা ইকুয়াল tan ইনভার্স কিউ বাই পি দিলেই হয়ে যাবে। এছাড়া যদি দেখা যায় যে আমরা ছোট্ট একটা ম্যাথ দেখি, আমরা বললাম যে কোনো বিন্দুতে 5 নিউটন ও 4 নিউটন মানের
দুটি বল ক্রিয়া করে, দুটি বল ক্রিয়া করে, তার বলা হলো তাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করো। আমি শর্ট করে লিখলাম যে কোনো একটা বিন্দুতে দুইটা বল ক্রিয়া করছে, একটা হলো 5 নিউটন মানের আর একটা হলো 4 নিউটন মানের। এন্ড প্রশ্ন হতে পারে তারা পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করছে। দিয়ে দেওয়া হলো যে তারা ক্রিয়া করছে পরস্পর কত ডিগ্রি কোণে, 130 ডিগ্রি কোণে, 130 ডিগ্রি কোণে ক্রিয়া করে, পরস্পর 130 ডিগ্রি কোণে ক্রিয়া করে, ক্রিয়া করে। এটা কিন্তু প্রশ্নের অংশ। বলা হলো 5 নিউটন ও 4 নিউটন মানের দুটি বল ক্রিয়া করে। এখন ক্রিয়া করার ক্ষেত্রে এই অংশটা বাদ দিয়ে লিখতে পারি যে পরস্পর দুটি বল পরস্পর 130 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তারপর বলা হলো লব্ধির মান ও দিক নির্ণয় করুন। তার মানে এই যেখানে আমরা যেটা লিখতে চাচ্ছিলাম, এই বিন্দুতে 5 নিউটন এবং আরেকটা কত 4 নিউটন মানের বল ক্রিয়া করছে, তো এদের মধ্যবর্তী কোণ বলা হলো কত 130 ডিগ্রি। এখন বলা হচ্ছে লব্ধির মান কত। তাহলে আমরা লব্ধির যে ফর্মুলা জানি, সেই ফর্মুলা অনুযায়ী যদি বসাতে চাই পি, আমি ধরলাম এই যে 5 নিউটন এটাকে বললাম পি, আর এই 4 নিউটন এটাকে বললাম কিউ। তাহলে ফর্মুলা না লিখে আমাদের তো মনেই আছে, শুধু মানগুলো বসায়। পি স্কোয়ার মানে 5 নিউটন প্লাস কিউ স্কোয়ার মানে 4 নিউটন প্লাস 2 পি কিউ কস আলফা। আলফার পরিবর্তে কত লিখব 130 ডিগ্রি। তাহলে এইখান থেকে হিসাব করলে যে মানটা আসবে, যত আসবে তত নিউটন। অন্যদিকে যে দিকের মানটা পেতে চাই, ফর্মুলা জানি, ফর্মুলাটা কি জানি, কিউ সাইন আলফা। তো কিউ এর মান এখানে কত আছে 4 সাইন, আর আলফার মান 130 ডিগ্রি ডিভাইডেড বাই পি, পির মান কত 5 প্লাস কিউ কস আলফা মানে আলফার মান। তো এখান থেকে হিসাব করে যত আসবে তত ডিগ্রি, মানটা আসবে কত, যত আসবে তত ডিগ্রি। তা আমরা বলতে পারি এই ছোট্ট ম্যাথের জন্যে যে একটা উত্তর এটা আর একটা উত্তর এটা, ক্যালকুলেশন করে বসাতে হবে, আপনারা দেখবেন। তাহলে এইভাবে কিন্তু ছোটোখাটো ম্যাথ আসতে পারে। আবার যদি দেখা যায় যে বলল যে দুইটা বল পরস্পরে, দুইটা বল, একটা বল হলো ধরলাম 3 নিউটন আর একটা বল ধরলাম 4 নিউটন, দুইটা বল পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে অথবা পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে তাদের লব্ধির মান ও দিক কত হবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, এই যেটা ধরলাম পি, এটা হলো কিউ, তাহলে পি স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে 4 স্কোয়ার। এখান থেকে যত আসবে তত নিউটন, 3 3 9 4 4 16 মানে 5 আসবে, 5 আসবে। তো আর দিকের ক্ষেত্রে কত আসবে, tan ইনভার্স, থিটা ইকুয়াল tan ইনভার্স কিউ বাই পি, কিউ বাই পি। তো এখান থেকে যত আসবে তত ডিগ্রি। তো অনুরূপভাবে যে কোনো ম্যাথ আসলে আমরা কিন্তু এই দুইটি বলের লব্ধির মান ও দিক কীভাবে নির্ণয় করা হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব দ্বিতীয় কন্ডিশন, যেটা আমি বলতে চাচ্ছিলাম। দ্বিতীয় অংশে আসি। আমরা প্রথম অংশ শর্ট করলাম, বলে রাখি যে অংশে গুরুত্ব বেশি সে অংশকে আমরা বেশি আলোচনা করব, আর যে অংশ গুরুত্ব কম, বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে কম আসে, সেগুলো নিয়ে খুব বেশি আলোচনার দরকার নেই। তা আমরা প্রথম অংশ শেষ করলাম, দ্বিতীয় অংশে আসি, বল বিভাজন। বল বিভাজন পদ্ধতি আমরা এটা দেখতে যাচ্ছি। বল বিভাজন পদ্ধতি, এই বল বিভাজনটা কিভাবে করা হয়। ধরুন এখানে এই একটা বিন্দু, এই বিন্দুতে একটা বল ক্রিয়া করছে, পি বল। এই বিন্দুতে পি বল ক্রিয়া করছে, হেলানো অবস্থায় আছে। কত ডিগ্রি কোণে হেলানো আছে, থিটা ডিগ্রি কোণে হেলানো অবস্থায় কাজ করছে। যদি বল হেলানো অবস্থায় কোনো বিন্দুতে ক্রিয়া করে, সেক্ষেত্রে তাকে দুইটা উপাংশে ভাগ করে নিতে হবে, একটা হরিজন্টাল উপাংশ আর একটা ভার্টিক্যাল উপাংশ। তাহলে এই পি বলের বা ইনক্লাইন পি বলের হরিজন্টাল উপাংশ এই বরাবর যাবে, আর একটা ভার্টিক্যাল উপাংশ এই বরাবর যাবে। তো এই বরাবর গেল হরিজন্টাল উপাংশ, যার নাম হবে পি কস থিটা, আর এই ভার্টিক্যাল উপাংশের নাম হবে পি সাইন থিটা। আমরা আর একটা নিচ্ছি, ধরলাম যে এই বিন্দুতেই ক্রিয়া করছে পি একটা বল,
এখন কোনটা দেওয়া আছে ভার্টিক্যালের সাথে, লম্বের সাথে কোণ দেওয়া আছে, আর আগে ছিল কি ভূমির সাথে হেলানো বলের কোণের মানটা দেওয়া ছিল, আর এখন চিন্তা করলাম যে হেলানো বলের কোণের মানটা দেওয়া আছে লম্বের সাথে। তাহলে এই বলেরও কি দুইটা উপাংশ হবে, একটা এইদিকে আর একটা এই দিকে। এখন হরিজন্টাল ফোর্সের হরিজন্টাল উপাংশের নাম কি হবে পি সাইন থিটা, আর এই উপাংশের নাম হবে পি কস থিটা। প্রশ্ন হতে পারে যে এখানে হরিজন্টাল উপাংশের নাম হলো পি কস থিটা, আর এখানে হরিজন্টাল উপাংশের নাম হলো পি সাইন থিটা হয়। এটার উত্তর হলো যে মনে রাখবে একটা জিনিস, যেই উপাংশের সাথে কোণ দেওয়া থাকে সেই উপাংশটাই হবে কস, তার বিপরীতটা হবে সাইন। যেমন দেখেন যে এই একটা উপাংশ এই একটা উপাংশ, তার এই উপাংশের সাথে কিন্তু কোণ দেওয়া আছে, থিটার মানটা দেওয়া আছে, সেই ক্ষেত্রে এই উপাংশের নামই হবে কস, অপরটা হবে সাইন। আর এখানে দেখেন তো এই একটা উপাংশ একটা উপাংশ, তাই কোন উপাংশের সাথে কোণ জানা আছে, নিশ্চয়ই এই ভার্টিক্যাল উপাংশের সাথে কোণ দেওয়া আছে, যেই উপাংশের সাথে কোণ দেওয়া আছে সেটা হয় কস, অপরটা হয় সাইন। এতটুকু মনে রাখলেই হবে যে যেই উপাংশের সাথে কোণ দেওয়া আছে সে হয় কস, আর যে উপাংশের সাথে কোণ দেওয়া থাকে না সে অংশ হয় সাইন। এরপরে দেখেন যদি ঢাল দেওয়া থাকে, ঢাল ঢাল বলতে ধরেন এই যেরকম এটা 3 এটা 4, এই যেভাবে যদি দেওয়া থাকে তাহলে আর কোণের মান দেওয়া থাকবে না। তা ঢাল যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে দুইটা পদ্ধতিতে করতে পারি, তো সহজ যে পদ্ধতিটা সেটা হলো কোণের মান বের না করেই করা। কোণের মান বের না করে যদি করতে চাই তাহলে পদ্ধতি হলো এরকম যে এটাকে একটা ত্রিভুজ চিন্তা করি। এটা যদি একটা ত্রিভুজ হয়ে থাকে তাহলে যার ভূমি আছে 4, লম্ব আছে 3, এই যে এরকম 4 আর 3 ত্রিভুজ, সেম ত্রিভুজ এখানে নিয়ে আসলাম। তা ভূমি যদি 4 হয়, লম্ব যদি 3 হয়, অতিভুজ কত হবে 5, পিথাগোরাস অনুযায়ী। এই যে যদি কারো বুঝতে অসুবিধা হয় সেটা লিখে রাখি, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট ওভার এই যে 4 4 16, 3 3 9, তাহলে 25, রুট থেকে বের করলে 5 বের হচ্ছে, তার মানে এই অতিভুজটা হচ্ছে 5, অতিভুজ হবে 5। তো অতিভুজটা বের করে নিতে হবে, যেটা দেওয়া থাকবে না অতিভুজটা বের করে নিতে হবে। অতিভুজটা বের করে নেওয়ার পরেই কাজ শেষ। এখন আসেন, এটা তো একটা বলের মান, একটা তো বল তো ছিল, তা বলটা কি পি বল চিন্তা করলো। তো এই পি বলের উপাংশ একটা কোন দিকে, একটা অবশ্যই হরিজন্টাল আর একটা ভার্টিক্যালে যাবে। তো হরিজন্টাল উপাংশ কত হবে, এই পি ইনটু পি এর সাথে গুণ করব কি এই উপাংশটা এই ত্রিভুজের কার সমান্তরাল, অবশ্যই হরিজন্টালের সমান্তরাল, হরিজন্টাল হরিজন্টাল মানে ভূমির সমান্তরাল, এই উপাংশ এই ত্রিভুজের ভূমির সমান্তরাল, তাহলে উপরে হবে ভূমির মান, নিচে হবে অতিভুজের মান। এরপর ভার্টিক্যাল উপাংশ যখন চাইব তাহলে পি ইন্টু এই উপাংশটা ত্রিভুজের লম্বের সমান্তরাল, ত্রিভুজের লম্ব কত 3, এই যে সমান্তরাল, তার মানে এর ক্ষেত্রে উপরে যাবে এই লম্বের মান, নিচে আসবে অতিভুজের মান, উপাংশ হয়ে গেল। এখানে কিন্তু আর ওই থিটার মান লাগবে না, একটা কস আর একটা সাইন লাগবে না। এটি হলো 4/5টাই হলো কস থিটার মান, এই 3/5টাই হলো সাইন থিটার মান। সহজ হিসাব। আমি আরেকবার বলি, যে উপাংশ আমি নির্ণয় করতে চাচ্ছি সেটা এই ত্রিভুজের কার সমান্তরাল, অবশ্যই ভূমির সমান্তরাল। ভূমি কত আছে 4, তাহলে উপরে হবে 4, নিচে হবে অতিভুজ। এই উপাংশটা এই ত্রিভুজের কার সমান্তরাল, লম্বের সমান্তরাল, তাহলে উপর হবে লম্ব আর নিচে হবে অতিভুজ। আর তার আগে তো অবশ্যই বলের মান দিতে হবে। তাহলে যদি এইভাবে আমার ঢাল দেওয়া থাকে, ঢালের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এভাবে উপাংশ নির্ণয় করলে সহজ হবে। এখন আসেন একত্র করে যদি দেখাই, ধরলাম যে একটা বলের মধ্যে, একটা চিত্রের মধ্যে কয়েকটা জিনিস আছে। নাম্বার 1, একটা বল যেটা ভূমির সাথে কোণের মান দেওয়া আছে, বলের নাম পি। এইদিকে একটা বল দেওয়া আছে, বলের নাম কিউ, আর এটা ক্রিয়া করছে লম্বের সাথে,
আলফা কোণে। আরেকটা ঢালের মান দেওয়া আছে, ঢাল, যেহেতু আমরা 3টা পদ্ধতি করতে চাচ্ছি বা 3টা দেখিয়েছি, 3টাই দেখাচ্ছি একটার মধ্যে। তো এখানে ঢাল দেওয়া আছে 4/3, এই বলের মান আর। তাহলে এই বিন্দুতে 3টা বল ক্রিয়া করছে। পি বল থিটা ডিগ্রি কোণে ভূমির সাথে, কিউ বল আলফা ডিগ্রি কোণে লম্বের সাথে, আর এখানে 3/4 ঢালে আর বল ক্রিয়া করছে। এখন আসেন, এই 3টা বল এক বিন্দুতে যখন ক্রিয়া করছে তখন তাদের লব্ধির মান নির্ণয়ের আগে প্রথমে কি করতে হবে? প্রত্যেকটা বলের উপাংশ বের করে নিতে হবে। উপাংশ মানে একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। তা পি বলের উপাংশ যদি নির্ণয় করতে চাই, পি বলের উপাংশ একটা যাবে কি হরিজন্টাল বরাবর আর একটা যাবে ভার্টিক্যাল বরাবর। এই কিছুক্ষণ আগে আমি কিন্তু অক্ষ বরাবর দেখিয়েছিলাম, এখন অক্ষ বরাবর দিব না, কারণ হলো এখানে বল আছে 3টা, আর প্রত্যেকটার জন্য উপাংশ ভাগ করতে গেলে অক্ষ তো একজনের ব্যবহার করতে পারবো, বাকিদের আবার কেমনে ব্যবহার করবো? তাই আর কি প্রত্যেকটা বলের বরাবরই বা বলের জন্য আলাদা আলাদাভাবে উপাংশ টেনে নেব। আচ্ছা, পি বলের উপাংশ নির্ণয়ের জন্য কি করলাম? একটা এইদিকে আর একটা এইদিকে। এটা থিটা ডিগ্রি কোণ, মানে এটাও কি থিটা ডিগ্রি কোণ, সিমিলার। তাহলে এই উপাংশের নাম কি হবে? পি কস থিটা, আর অপরটা কি নাম হবে? পি সাইন থিটা। হয়ে গেল। এখন আসেন এই কিউ বলের জন্য। কিউ বলের উপাংশ একটা কোন দিকে? একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। এখন এটা যদি থিটা হয় এটাও, সরি এটা যদি আলফা হয় এটাও আলফা, অর্থাৎ এই কোণ আর এই কোণ সেম, সমান। এই যে এদিকে যদি যায় এদিকে যায় একই তো রেখা, তাহলে এই কোণ যত এই কোণও কি তত সিমিলার। এখন আসি, এই উপাংশের নাম কি হবে? কিউ সাইন না কস? অবশ্যই এটা হবে সাইন, সাইন আলফা। আর এটা কি হবে? কিউ কস আলফা। এই যে এখানে একটু আগের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, এই উপাংশের সাথে কোণ নেই, কোণ জানা নেই, তার জন্য এই হয়েছে সাইন। আর এই ভার্টিক্যাল উপাংশের সাথে কোণের মান জানা আছে, এই যে এই কোণের মান জানা মানে এটাও কি জানা। তাহলে যে উপাংশের সাথে কোণ জানা থাকে সে হয় কস, তার জন্য ভার্টিক্যাল উপাংশটা হয়েছে কস আর হরিজন্টাল উপাংশ হচ্ছে সাইন। সহজ কথা। এরপরে আসি, এই যে ঢাল যখন ছিল তখন কি করেছিলাম? যেটা একটা ত্রিভুজ চিন্তা করেছিলাম যার ভূমি 3 আর লম্ব 4, তাহলে এর অতিভুজ কত হবে? 5। চেঞ্জ হতে পারে, যদি এই মানের চেঞ্জ হয় তাহলে এটা পার্থক্য হতে পারে, চেঞ্জ হতে পারে। তো অতিভুজটা নির্ণয় করে নিলাম। এরপরে কি একটা ভার্টিক্যাল উপাংশ আর একটা হরিজন্টাল উপাংশ। তো হরিজন্টাল উপাংশ একটা চাচ্ছি আর ইনটু এটা হরিজন্টাল উপাংশ ত্রিভুজের ভূমির সমান্তরাল, ভূমির সমান্তরাল, তাহলে উপরে হবে ভূমির মান আর নিচে হবে অতিভুজের মান। এরপরে এখানে আসি ভার্টিক্যাল উপাংশ আর ইনটু এই লম্ব, এই উপাংশটা ভার্টিক্যাল উপাংশটা ত্রিভুজের লম্বের সমান্তরাল, তাহলে উপরে হবে লম্ব নিচে হবে অতিভুজ। এই যে 3টা বলের জন্যে উপাংশ নির্ণয় করে নিতে হয় প্রথমে, সেটা আমরা নির্ণয় করে ফেলছি। এখন আসি এই প্রত্যেকটা উপাংশ কাউন্ট করতে হবে। তো কীভাবে করব? হরিজন্টাল উপাংশ এবং ভার্টিক্যাল উপাংশ। আসেন, সামেশন এফ অফ এক্স মানে সমস্ত হরিজন্টাল ফোর্সের সমষ্টি যোগ করব। হরিজন্টাল মানে হলো ডাইনে গেলে প্লাস আর বামে গেলে মাইনাস। এই যে চিহ্ন দিয়ে রেখেছি যে ডান দিকে যারা আছে, ডান দিকে অর্থাৎ এই দিকে যারা আছে তাদেরকে প্লাস চিন্তা করবো, আর বাম দিকে যারা আসবে তাদেরকে মাইনাস চিন্তা করব। এই থিম নিয়ে আমরা এখানকার বলগুলি যোগ বিয়োগ করব। তা আসেন প্রথমেই এই উপাংশটা নিতে পারি। এই যে এটা কি হরিজন্টাল, ডান দিকে গেছে, এটা নিতে পারি। হ্যাঁ, এটা নেই, ডান দিকে কি প্লাস, এই যে ডান দিকে থাকলে প্লাস আকারে লিখতে হবে, তাহলে প্লাসটা দেওয়ার দরকার নেই, শুধু মানটা লিখি পি কস থিটা, এটা নেওয়া হয়ে গেল। এরপরে আসেন এই এক পাশ থেকে ঘুরতে ঘুরতে আমরা বলগুলি কাউন্ট করবো। তাহলে এরপরে কি এটাতে ভার্টিক্যাল নেওয়া যাবে না, এটা ভার্টিক্যাল নেওয়া যাবে না। তারপরে কি এই যে এটা একটা হরিজন্টাল পাওয়া গেছে, এটা আবার আছে কোন দিকে? বাম দিকে। বাম থাকলে কি মাইনাস, তাহলে কিউ সাইন আলফা নেওয়া হলো। এরপরে দেখেন আরেকটু নিচে নামতে যে আরেকটা বল আছে বাম দিকে, এটাও কি মাইনাস হবে, তাহলে আর ইন্টু 3/5 নেওয়া হয়ে গেল। তাহলে হরিজন্টাল ডাইনে অথবা বামে, ডান দিকে অথবা বাম দিকে আর কোনো ফোর্স হরিজন্টালে নেই। তাহলে এখান থেকে একটা মান পাওয়া যাবে। যদি এই যে পি কিউ আর থিটা আলফা এর মানগুলো দেওয়া থাকতো তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে একটা মান পাওয়া যেত।
এরপরে আসেন সামেশন এফ অফ ওয়াই। সামেশন এফ অফ ওয়াই অর্থাৎ ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি, ভার্টিক্যাল ফোর্সগুলি যোগ বিয়োগ করব। ভার্টিক্যালে উপরের দিকে গেলে প্লাস আর নিচের দিকে আসলে মাইনাস। উপরের দিকে যারা আছে তাদেরকে প্লাস আকারে কাউন্ট করব, আর যারা নিচের দিকে আছে তাদেরকে মাইনাস আকারে কাউন্ট করব। সেই ক্ষেত্রে দেখেন প্রথমেই এই যে এই বলটা বা এই উপাংশটা পি সাইন থিটা উপরের দিকে আছে, তাহলে ওটা কি প্লাস আকারে গণ্য করব, পি সাইন থিটা। এরপরে দেখেন এই যে আরেকটা আছে কিউ কস আলফা, ওটাও কি উপরের দিকে প্লাস, কিউ কস আলফা। এরপরে আসেন একদম নিচে চলে আসেন, এই যে একটা আছে নিচের দিকে, তাহলে ওটা কি মাইনাস, তাহলে আর ইন্টু 4/5। আর কোনো বল কিন্তু এখানে নেই যারা উপরে অথবা নিচে, তাহলে এখান থেকেও হিসাব করে একটা মান আমরা পেয়ে যেতাম যদি এই পি কিউ আর এবং থিটা আলফা এর মানগুলো জানা থাকতো, তাহলে এখান থেকে মান পেতাম। তো দুইটা বল আপনি পেয়ে গেছেন, সমষ্টি পেয়ে গেছেন, হরিজন্টাল ফোর্সের সমষ্টি এবং ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি। এখন লব্ধির মান নির্ণয়ের জন্য ফর্মুলাটা কি আসবে, সামেশন এফ অফ এক্স হোল স্কোয়ার প্লাস সামেশন এফ অফ ওয়াই হোল স্কোয়ার। তাহলে এই যে মানগুলো বসাই দিলে এখানে লব্ধির একটা মান চলে আসতো। এরপরে আসেন দিকের মান। দিকের মানের জন্য আমরা ফর্মুলা জানি থিটা ইকুয়াল ট্যান ইনভার্স সামেশন এফ অফ ওয়াই বাই সামেশন এফ অফ এক্স। এখানেও এই যে এফ অফ ওয়াই এর মান আগে, তার নিচে এফ অফ এক্স এর মান যদি বসাই দেওয়া হয় তাহলে এখান থেকে দিকের মান চলে আসবে। তাহলে প্রথমে লব্ধির একটা মান আসবে, যত আসবে তত একক, এবং দিকের মান বা থিটার মান যত আসবে তত ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখলাম যে দুইয়ের অধিক বল যদি কোনো বিন্দুতে ক্রিয়া করে তাদের লব্ধির মান অধিক নির্ণয় কীভাবে করতে হয়। আরেকটু কুলো দিয়ে রাখি, ধরেন আমরা যদি এরকম হয় যে এই অক্ষ বরাবর কোনো মান দেওয়া থাকে, অক্ষ বরাবর দেওয়া থাকলো, তাহলে অক্ষ বরাবর যদি থাকে সেটা হরিজন্টালের সময় ধরলাম এই অক্ষ বরাবর একটা মান দেওয়া ছিল, ধরলাম P1 একটা বল দেওয়া ছিল এই অক্ষ বরাবর, এটা তো অক্ষ, এইগুলো তো অক্ষ বরাবর দেওয়া থাকলে শুধু এই হিসাবের সময় যোগ বিয়োগ করতে হবে। এটা দেওয়া ছিল যদি থেকে থাকতো তাহলে P1 কি ডান দিকে একটা বল ছিল, জাস্ট ডান দিকে যে P1 বল ছিল তা যোগ করে দেওয়া হলো, এর সাথে কিন্তু কস সাইন আসবে না। আবার ধরেন যে নিচের দিকে এই অক্ষ বরাবর উপর দিকে আর একটা বল ছিল ধরলাম, যদি দেওয়া থাকতো যার নাম হলো P2 একটা বল এই ভার্টিক্যাল অক্ষ বরাবর উপর দিকে ছিল, তাহলে এই ভার্টিক্যাল উপাংশ যখন যোগ বিয়োগ করেছি তখন এই যে এফ অফ ওয়াই অর্থাৎ ভার্টিক্যাল উপাংশের সমষ্টির সময় ওই P2 একটা দিয়ে দেব, যার সাথে সাইন কস টস কিছু দিতে হবে না। এখন আসেন আমরা যদি একটা মান দিয়ে দেখাই, ছোট্ট একটা মান দিয়ে দেখাবো, তারপরেই আমরা পরবর্তী স্টেপে যাব যেটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটা মান দিয়ে যদি আমরা দেখাতে চাই, জাস্ট ছোট্ট একটা মান, এইদিকে ধরলাম 3 নিউটন 30 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, এইদিকে ধরলাম 60 নিউটন 60 ডিগ্রি 4 নিউটন, আর এখানে একটা ঢাল দেওয়া আছে 3-4, আর এই বলের মান চিন্তা করলাম 5 নিউটন। এই তিনটা বল জাস্ট আমরা আগে যে দেখাচ্ছিলাম সেটার পরিপূর্ণতা আনয়নের জন্যই আমরা মান দিয়ে করতে চাচ্ছি। তাহলে মান দিয়ে যদি করতে চাই তো এখানে দেখলাম 3 নিউটন 5 নিউটন 4 নিউটন, তো এদের প্রথমে কি করতে হবে, উপাংশ ভাগ করে নিতে হবে। তো উপাংশ যদি ভাগ করতে চাই, এই যে 3-র জন্য উপাংশ এই যে উপাংশ দেখা যাচ্ছে কি না, কালার চেঞ্জ, আচ্ছা তো 3, তাহলে এইটা যদি 30 হয় এটাও কি 30, তাহলে এই উপাংশের সাথে কোন জানা আছে, তাহলে মানটা কি হবে, উপাংশের নামটা কি হবে 3 cos 30, এর ভার্টিক্যাল উপাংশটার নাম কি হবে 3 sin 30। এটার ক্ষেত্রে যদি আসি একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল, তাহলে এটা 60 মানে এটা 60, তাহলে এই উপাংশের সাথে কোণ আছে, তাহলে এর নাম হবে cos, কত cos 4 cos 60, অপরটা হবে sin 4 sin 60, আর এই যে ঢাল দেওয়া থাকলে প্রথমেই কি অতিভুজ নির্ণয় করতে হবে, 3-4 এর অতিভুজ 5 হয় আমরা জানি, আগে দেখে আসছি। তাহলে একটা ভার্টিক্যাল উপাংশ আর একটা হরিজন্টাল উপাংশ, হরিজন্টাল কি হবে 5 ইন্টু এই যে 5 হলো বল, আর এই উপাংশ কার সমান্তরাল 4 এর সমান্তরাল, ভূমির সমান্তরাল, তাহলে ভূমি বাই অতিভুজ, আর এই উপাংশ যখন চাইব 5 ইন্টু এই বল, 5 হলো বলের মান ইন্টু
এই অংশ কার সমান্তরাল? লম্বের সমান্তরাল। লম্ব আছে 3, তার নিচে অতিভুজ। হয়ে গেল উপাংশগুলো নির্ণয়। উপাংশ নির্ণয় হয়ে যাওয়ার পরেই আমাদের যে কাজ সেটা হলো সামেশন হরিজন্টাল ফোর্স। হরিজন্টাল ফোর্সের সমষ্টি করা। হরিজন্টালে কে আছে? প্রথমে যদি এটা নিয়ে আসি 3 cos 30, এরপরে একটু ঘুরে আসি এই যে দিকে, এটা নিয়ে নেই, বাম দিকে আছে -5 × 4/5, এরপরে এই যে আরেকটা আছে বাম দিকে -4 cos 60। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে একটা মান পেতে পারি। এরপর সামেশন এফ অফ ওয়াই অর্থাৎ ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি করব। তো ভার্টিক্যালে কে কে আছে? প্রথমেই এই যে এটা নিতে পারি 3 sin 30, 3 sin 30 ডিগ্রি। এরপরে যে আরেকটা আছে 5 × এই যে যদি একটু কেটে ছোটো করে নেওয়া যায়, যে 5 কাটা, তাহলে থাকে কি? শুধু 3 থাকে, তাহলে শুধু 3 দিতে পারি। উপর দিকে আছে 3, হ্যাঁ বোঝা গেল কি না? এই যে নিচে নিচে এই যে যেহেতু গুণাকারে আছে, আর এই যে 5 পরস্পর কি উপরে নিচে আছে, কেটে দেওয়া গেল, শুধু থাকে হলো 3টাই আমরা অ্যাপ্লাই করতে পারি। তো যাই হোক, উপরের দিকে 3 এই উপাংশের জন্য। তারপরে যে নিচে আসি, এই যে একটা আছে নিচের দিকে, তাহলে -4 sin 60, তাহলে সবগুলো নেওয়া হয়ে গেল। এখান থেকেও কি ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি একটা পাওয়া যাবে। তো এখানে যত হবে তত নিউটন, যত হবে তত নিউটন। এখন লব্ধির মান √, সামেশন এফ অফ এক্স হোল স্কোয়ার প্লাস সামেশন এফ অফ ওয়াই হোল স্কোয়ার। এখান থেকে মানগুলো বসিয়ে একটা লব্ধির মান পাওয়া যাবে, যত হবে তত নিউটন। আর দিকের মান tan ইনভার্স সামেশন এফ অফ ওয়াই বাই সামেশন এফ অফ এক্স। তাহলে এখান থেকে আমরা মানগুলো যদি বসাই, এফ অফ ওয়াইয়ের মান এবং এফ অফ এক্সের মান, তাহলে এখান থেকে যে মানটা পাওয়া যাবে সেটা তত ডিগ্রিতে পাওয়া যাবে, যত হবে তত ডিগ্রি। তা এই মান দিয়ে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি। এখন আসেন গুরুত্বপূর্ণ টপিকস, পরবর্তী টপিকসে। পরবর্তী টপিকস কি আছে? পরবর্তী টপিকস আছে হলো যে পরবর্তী টপিকস আছে বিভিন্ন রশ্মি ও দ্বন্দ্বের বলের মান নির্ণয়। তা বিভিন্ন রশ্মির যদি মান বের করতে চাই, অথবা বিভিন্ন দ্বন্দ্ব বা মেম্বারের বলের মান যদি নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে আমরা একটু দেখি। প্রথমেই একটা ম্যাথ নিচ্ছি। ম্যাথটা হলো এরকম, ধরলাম এই একটা বিন্দু, এই বিন্দুতে ক্রিয়া করছে কয়েকটা বল, দেখা যাচ্ছে কি না নিচে দিয়ে, এখানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের এই অংশটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে একটা বল ক্রিয়া করছে, এদিকে নিচের দিকে একটা পি বল, আর নিচের দিকে ক্রিয়া করছে ধরলাম 7 নিউটন, আর এইদিকে ক্রিয়া করছে একটা ঢাল আছে 3/4 6 নিউটন। 6 নিউটন, আর এটা পি বল। তো এখন আরেকটা, এটা 60 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। এই বলটা, এই মানটা নির্ণয় করবো, এ বি। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এরকম একটা ফোর্স সিস্টেম দেওয়া আছে, বলা হচ্ছে যে পি বলের মান কত। প্রশ্নটা কি? পি বলের মান কত, এবং এই যে এই রশ্মি এ বি, এফ অফ এ বি ইকুয়াল হোয়াট, এইটা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা তাহলে এখন এই মানটা যদি নির্ণয় করতে চাই, কি করতে হবে? প্রশ্নটা আর একবার বলি, যে এখানে একটা ফিক্স সাপোর্টে এই বিন্দুতে ফিক্স সাপোর্ট, এই ফিক্স সাপোর্টে একটা রশি টানানো আছে বা একটা মেম্বার আছে। তো এই বিন্দু থেকে একটা বল ঝুলে আছে 7 নিউটন, একটা বল টানায় আছে 6 নিউটন, ঢাল হলো 3/4, আবার আরেকটা বল এদিকে টানায় আছে পি। জানতে চাওয়া হচ্ছে এই পি বলের মানটা কত। এটা কিন্তু জানা নাই, পি বলের মানটা জানতে চাওয়া হচ্ছে, এবং এই রশির বা মেম্বারের ফোর্সের মান জানতে চাওয়া হচ্ছে।
তো সিস্টেম যেটা আমরা আগে যেটা করেছি ওরকমভাবেই ফোর্স বিভাজন করে নেব বা বলগুলি উপাংশ করে নেব। তো প্রথম যে উপাংশ করতে গেলে কি করতে হচ্ছে, যেখানে 3/4 যে ঢাল আছে এর অতিভুজ ছিল 5। তো এটার একটা উপাংশ কোন দিকে যাবে, অবশ্যই বাম দিকে যাবে আর একটা উপর দিকে যাবে, একটা বাম দিকে আর একটা উপর দিকে। তো বাম দিকের উপাংশের নাম কি হবে, 6 × 4/5, আর এটার উপাংশ 6 × লম্বের সমান্তরাল 3/5। এই 6 এর উপাংশ হয়ে গেল। আর এই যে পি এর উপাংশ, পি এর একটা উপাংশ, একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল, তাহলে 60 ডিগ্রি মানে এটাও 60 ডিগ্রি। তাহলে এই উপাংশের নামটা কি হবে, পি cos 60, আর এটা হবে পি sin 60। হয়ে গেল। এখন আরেকটা বল থাকলো, এই বলের নামটা কি, এফ অফ এবি। এ বি মানে এফ অফ এবি, এবি রশি, এবি মেম্বার। তো এখানে ফিক্স সাপোর্ট থাকলেও মনে মনে ভুলে যান যে এইদিকে একটা বল আছে যার নাম হলো এফ অফ এবি। এখন আসেন যে এই ফোর্স যখন উপাংশগুলি হয়ে গেল, উপাংশ দেখানো হয়ে গেল, এরপরেই সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0 অথবা সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0 করে এক একটা করে মান নির্ণয় করতে হবে। তো দেখব আমরা কোনটা আগে 0 করে মান বের করব। আমি যদি প্রথম সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0 নিব না, হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0 করি, তাহলে কোন কোন মানটা আসবে, হরিজন্টালে এই অংশটা আসবে যেটা একটা জানা মান, আর বিপরীত দিকে আছে পি cos 60, এই পি বলটা কি জানি না। আবার এই যেদিকে আরেকটা বল আছে এফ অফ এবি, এবি রশির টানও জানি না। তাহলে হরিজন্টাল ফোর্স যদি আগে নেওয়া হয় সেই ক্ষেত্রে দুইটা অজানা মেম্বার বা অজানা ফোর্স চলে আসছে। তো যদি আমি ভার্টিক্যাল ফোর্সটা আগে নেই, ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি আগে করি, সামেশন এফ অফ ওয়াই ইকুয়াল 0, অর্থাৎ ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি ইকুয়াল 0 যদি করি, তাহলে কি কি আসবে দেখি। প্রথমে এই অংশটা আসবে 6 × 3/5, এই অংশ জানা। আবার এই অংশটা আসবে যার অজানা পি, আর নিচের দিকে একটা আছে 7 জানা। তাহলে ভার্টিক্যাল উপাংশ যদি আগে নেওয়া হয় তাহলে আননোন বা অজানা ফোর্সের মান কম, অজানা ফোর্স কম, বেশি জানা। তাহলে ভার্টিক্যালে জানা বেশি, এই অংশ জানা, এই অংশ জানা, আননোন বা অজানা একটা। তাহলে আগে নিব ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি। তাহলে নিলাম সামেশন এফ অফ ওয়াই ইকুয়াল 0, ভার্টিক্যালগুলি নিচ্ছি, একটা উপর দিকে 6 × 3/5, আর এই একটা প্লাস পি sin 60, আর এই যে নিচের দিকে আছে তাই -7 ইকুয়াল 0। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে পি এর একটা ভ্যালু চলে আসবে। পি এর একটা ভ্যালু ক্যালকুলেশন করে দেখবেন 3.92 নিউটন, এরকম একটা মান আসতে পারে। তো প্রশ্ন হতে পারে যে এর আগে আমরা যে ম্যাথগুলো করলাম সেখানে সামেশন এফ অফ এক্স ইকুয়াল 0 অথবা সামেশন এফ অফ ওয়াই ইকুয়াল 0 তো করা হয়নি, এখানে 0 কেন করা হবে। মনে রাখবেন যে আগের ম্যাথটাতে প্রত্যেকটা ফোর্সের মান জানা ছিল, দেওয়া ছিল, এর জন্য 0 করতে হয়নি। কিন্তু এইখানে এসে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ফোর্সের মান জানা নাই, বরং নির্ণয় করতে বলা হচ্ছে। অজানা কিছু ফোর্স দেওয়া আছে, যেমন এটা কি অজানা ফোর্স দেওয়া আছে যেগুলো নির্ণয় করতে হচ্ছে। এইভাবে অজানা ফোর্স যদি নির্ণয় করতে বলা হয় সেক্ষেত্রে ইকুয়াল 0 করে করতে হয়। আর যদি সবগুলো ফোর্সের মান জানা থাকে তাহলে 0 করতে হয় না, আগের মতো করতে হয়। এটা আর কি পার্থক্য। তাহলে আমরা কি দেখলাম, ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0 করে পি এর মানটা বের করে ফেললাম। এরপর হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0 করলে এফ অফ এবি অর্থাৎ এবি রশির টানও বের করে ফেলবো। তা হরিজন্টালে নেই এই অংশটা 6 × 4/5, এরপর অপর পাশে আসি, এই যে এটা -p cos 60, আবার এইদিকে এই যে অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর কি এফ অফ এবি আছে, আর কিছু না, ইকুয়াল 0। এখানকার মধ্যে এই পি এর মানটা কিন্তু আমরা জানি, পি এর মান আমাদের জানা আছে, এই যে উপরে নির্ণয় করা আছে। তাহলে পি এর জায়গাতে এই মানটা বসাবে, জাস্ট পি এর অংশে 3.92 মানটা বসিয়ে দেব, দেখতে অসুবিধা হতে পারে। 3.92 এই পি এর স্থানে 3.92 এই মানটা বসিয়ে দেব। তাহলে আননোন কে থাকলো শুধু এফ অফ এবি। তাহলে আমরা বলতে পারি
যে অতএব এফ অফ এবি, যেখান থেকে ক্যালকুলেশন করে এফ অফ এবির যে মানটা পাওয়া যায় সেটা হলো 2.84 নিউটন। 2.84 নিউটন, আপনারা দেখবেন এটা আসে কিনা। তাহলে যে বলা হচ্ছিল যে এই পি এবং এই এবি রশ্মি এফ অফ এবি, পি হট এবং এফ অফ এবি বা এবি রশ্মির টান কত আমরা কিন্তু পেয়ে গেছি। পি এর মান এত আর এফ অফ এবি এত, হয়তো বুঝতে পেরেছেন। এখন একটা ম্যাথ নিব যেটা নাকি নিয়োগে আসছিল, যেটা একটা নিয়োগ পরীক্ষাতে আসছিল। সেটা হলো এরকম ম্যাথটা ছিল, আমরা যদি একটু দেখি ম্যাথটা ছিল হয়ে যাবে, বেশি সময় লাগবে না, খুব সহজ। হ্যাঁ, আগেরটা যদি বুঝে থাকে এটা পানির মতো লাগবে, খুবই সহজ। তো এখানে কোণের মান না দিয়ে এখানে এই একটা ত্রিভুজ মতো হয়ে গেছে। তো এই মানটা তো আছে, কত আছে 960 মিলিমিটার। হ্যাঁ, আর এই ভূমির মানটা তো আছে, এই হাইটের মান ছিল 960 আর ভূমির মানটা তো আছে 280 মিলিমিটার। আর এই যে এখানে একটা বল 640 নিউটন, 640 নিউটন। আর এই বল একটা ঢালে ক্রিয়া করছে 3/4 ঢালে ক্রিয়া করছে। আর নিচের দিকে যে মানটা আছে 960 নিউটন, এই যে মানটা দেওয়া আছে, এভাবেই দেওয়া আছে। বলা হচ্ছে এটা হলো এ বি সি। হ্যাঁ, এ বি সি। তো এখানে বলা হচ্ছে এই এবি এবং বিসি, অর্থাৎ এই যে এসি একটা রশ্মি, এবি একটা রশ্মি, তাই না? এসি একটা রশ্মি আর এবি একটা রশ্মি, এই দুইটা রশ্মির মেম্বার হোক রশ্মি হোক, তাদের ফোর্সের মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা এটাকে রশ্মি চিন্তা করতে পারি, টি অফ এসি হট আর একটা হলো টি অফ এবি হট। তাহলে এটা একটা নিয়োগে আসছে, যেই নিয়োগের প্রশ্নটা করেছিল বুয়েট। তো এই অবস্থাতে আমরা কি করব? আমার তো কোণের মান লাগবে, যেহেতু এটা একটা যদি মেম্বার চিন্তা করি বা একটা রশ্মি চিন্তা করি, রশ্মির নাম কি টি অফ এবি, আর এটা একটা মেম্বার, যে রশ্মি বা যে মেম্বারের নাম কি টি অফ এসি। তাহলে এ একটা রশ্মি, একটা রশ্মি, তাদের টানের মান বের করতে হবে। তো টানের মান নির্ণয় করার ক্ষেত্রে হেলানো রশ্মির জন্য, হেলানো এবি রশ্মির জন্য এই কোণের মানটা কীভাবে পেতে পারি? এই কোণের মানটা আমাকে পেতে হবে। তো পাওয়ার জন্য একটা ত্রিভুজ চিন্তা করলে যার ভূমি আছে 280 আর লম্ব আছে 960 মিলিমিটার। তাহলে এখান থেকেই তো আমরা কোণের মানটা বের করে নিতে পারি। তাহলে আমরা জানি যে ট্যান থিটা একবার ইনভার্স না করে ট্যান থিটা বলি, যে ট্যান থিটা ইকুয়াল লম্ব কত 960 আর ভূমি আছে 280, লম্ব বাই ভূমি। তো অতএব থিটা ইকুয়াল কত বলতে পারি? এই যে 0 কেটে দেই, আর থিটা ওই পাশে, ট্যানটা ওই পাশে গেলে ইনভার্স হয়ে যাবে, তার মানে এরকম হবে। এখান থেকে কোণের একটা মান পাওয়া যাবে। কোণের মান পাওয়া যায় যদি হিসাব করা হয় 73.74 এত ডিগ্রি। তা থিটার মান বলতে এই মানটা পেলাম আর কি। হ্যাঁ, 73.74 এত ডিগ্রি, এই কোণের মানটা পেয়ে গেছি। তা কোণের মান পাওয়ার পরেই আমরা উপাংশ নির্ণয় করতে পারি, উপাংশ বের করতে পারি। উপাংশর জন্যে এটা থেকে শুরু করা যেতে পারে। এটা ঢাল দেওয়া আছে 3/4, তাহলে অতিভুজ কত 5, তাহলে লম্ব উপাংশ একটা, হরিজন্টাল উপাংশ একটা। তো হরিজন্টাল কত হবে? এই 640 ইন্টু এই লম্ব, যা লম্বের সমান্তরাল, এই ভার্টিক্যাল উপাংশটা লম্বের সমান্তরাল। লম্ব কত আছে 3 আর নিচে আছে অতিভুজ, নিচে দিতে হবে কি অতিভুজ, সরি এই যে আমি তো হরিজন্টাল উপাংশ নির্ণয় করতে, হরিজন্টাল উপাংশের হরিজন্টাল ভূমি কত আছে 4, কার সমান্তরাল 4-এর সমান্তরাল যেহেতু, তাই কি হরিজন্টাল উপাংশ নির্ণয়ের সময় ভূমির সমান্তরাল, ভূমি 4 বাই অতিভুজ। আর লম্বের সময় কত 640 ইন্টু
3/5 কার সমান্তরাল? লম্বের সমান্তরাল, লম্ব বাই অতিভুজ। এটার হয়ে গেল। এখন এটার ক্ষেত্রে আসি। এই যে এটার ক্ষেত্রে এটার অংশ নির্ণয়ের জন্য একটা বামে ডাইনে আর একটা উপরে, তাহলে এই কোণ আর এই কোণ কি আমরা জানি, এই কোণ আর এই কোণ আমরা জানি। তাহলে এই উপাংশের নামটা কি হবে? হরিজন্টাল উপাংশ। টি অফ এ বি, যেটা মুছে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, টি অফ এ বি কস 73/74, মানে 73.74 ডিগ্রি। আর এটা হবে টি অফ এ বি সাইন 73.74 ডিগ্রি। এই যে হয়ে গেল। এরপরেই আমরা হয় প্রথম ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি ইকুয়াল 0 করে শুরু করব, আর না হয় সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0 করে শুরু করবো। কোনটা করলে সুবিধা হয়? আগের কথা, জাস্ট আগের ম্যাথের জন্যই যদি চিন্তা করা হয়, যে সেখানে দেখেছিলাম যে ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0 করলে আননোন বা অজানা মেম্বার কম ছিল, তার জন্য আগে নিয়েছিলাম ভার্টিক্যাল উপাংশ। তো এখানেও যদি চিন্তা করেন যে যদি ভার্টিক্যালটা নেই, ভার্টিক্যাল উপাংশ নিলে এটা আসবে, যেটা কি জানা, একটা মান দেওয়া মান আছে, এটা আসবে, এই যে এটার উপাংশ এটা আসবে, যেটা কি দেওয়া, আর একটা আসবে কি এই যেটা টি অফ এবি, অর্থাৎ আননোন একটা মাত্র মেম্বার বা একটা মাত্র মান। এই আননোন মানটা পাওয়ার জন্যে ভার্টিক্যাল উপাংশ নিলেই হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে নিচ্ছি ভার্টিক্যাল উপাংশ, সামেশন এফ অফ ওয়াই ইকুয়াল 0। তাহলে প্রথমের থেকে এটা থেকে শুরু করি। টি অফ এবি সাইন 73.74, টি অফ এবি সাইন 73.74 ডিগ্রি। এরপরে যেটা এই যেটা আর কি, হ্যাঁ এটা নিব প্লাস 640 × 3/5। তারপর নিচের দিকে আসি, এই যেটা এটা মাইনাস হবে 960 ইকুয়াল 0। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি টি অফ এ বি এর একটা মান পেয়ে যাব। তো টি অফ এ বি এর মানটা আসছে যত, সেটা হলো 600 এত নিউটন। তো টি অফ এ বির মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন সামেশন এফ অফ এক্স যদি করা হয়, তাহলে আননোন আর একটা আছে যে এসি, এটা পেয়ে যাব। তো হরিজন্টাল ফোর্স নেওয়া শুরু করি। এই রশির উপাংশ একটা ছিল হরিজন্টালের টি অফ এ বি কস 73.74 ডিগ্রি। তাহলে ওটা আগে নিই, টি অফ এ বি কস 73.74 ডিগ্রি। তো এটা নেওয়া হলো। এরপরে একটু ঘুরে আসি, এই যে এখানে একটা আছে বাম দিকে, তাহলে মাইনাস 640 × 4/5। আর এই যে এইদিকে আছে অক্ষ বরাবর একটা আছে যার নাম হলো এসি, তাহলে প্লাস টি অফ এসি ইকুয়াল 0। এখান থেকে আমরা এই টি অফ এবির মান কিন্তু আমরা জানি, এই ইকুয়েশনের মধ্যে টি অফ এবি এর মান কিন্তু আগেই জানা আছে, কত 600। তাহলে এই টি অফ এবি এর জায়গাতে 600 বসিয়ে দেব, তাহলে আননোন থাকবে শুধু টি অফ এসি। তাহলে টি অফ এসির একটা মান চলে আসবে, যে মানটা আসে হিসাব করলে সেটা হলো 344 নিউটন। তাহলে আমরা দেখলাম যে এই ম্যাথটা আসছিল কোথায়? এই ম্যাথটা আসছিল হলো ওয়াসা 2019 সাল, ওয়াসার পরীক্ষাতে আসছিল 2019 সালে। বলা হচ্ছিল যে এবি এবং এসি রশির টান বের করুন। তা আমরা এবি রশির টান এবং এসি রশির টান বের করে ফেলছি। অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। আসেন সর্বশেষ যে অংশটা আমাদের কাছে আছে সেই অংশটা এখন করব। তো সর্বশেষ অংশটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই অংশটা মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। তো ল্যামির সূত্র, আমরা যদি এখন ল্যামির সূত্রের প্রয়োগ, ল্যামির সূত্র না শুধু ল্যামির সূত্রের প্রয়োগটা আমরা দেখব। ল্যামির সূত্রের প্রয়োগটা কিভাবে করতে হয়, ল্যামির সূত্রটা কি সেটা দেখে তারপর প্রয়োগ শুরু করব। ল্যামির সূত্রটা এরকম যে ল্যামি সাহেবের মূল কথা ছিল এরকম যে যদি কোনো বিন্দুতে 3টি সমতুল্য বল ক্রিয়া করে, তাহলে প্রতিটা বল তার বিপরীত কোণে সাইনের সমানুপাতিক হবে। এটা ছিল ল্যামির
ল্যামির সূত্র যিনি আবিষ্কার করেছেন সেই ভদ্রলোকের কথা, যে যখন কোনো বিন্দুতে তিনটি সমতলীয় বল ক্রিয়া করবে তখন প্রতিটি বল তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক হবে। তাহলে পি একটা বল এই বিন্দুতে ক্রিয়া করছে, পি বলের বিপরীত কোণ হলো এইটা, নাম দিলাম আলফা। তারপর এই কিউ একটা বল, তার বিপরীত কোণ হলো এটা, নাম দেওয়া হলো বিটা। আর একটা বল যার বিপরীত কোণ হলো এটা, নাম দেওয়া হলো গামা। তো তার কথা অনুযায়ী যদি সূত্রটা বলা হয় যে প্রতিটি বল তার বিপরীত কোণের সাইন, তাহলে প্রতিটি বল বলতে পি একটা বল তার বিপরীতে কি আছে আলফা, তাহলে সাইন আলফা মানে ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল কিউ একটা বল তার বিপরীতে আছে কি বিটা, তাহলে নিব কিউ ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়াল আর একটা বল তার বিপরীতে আছে কি গামা, তাহলে ডিভাইডেড বাই সাইন গামা। এই যে তার কথা অনুযায়ী বা তার সংজ্ঞা অনুযায়ী আমরা এই ইকুয়েশনটা পাই যে প্রতিটি যখন কোনো বিন্দুতে তিনটা সমতুল্য বল ক্রিয়া করে তখন প্রতিটি বল তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক হয়। সেই কথাটাই ইকুয়েশনে এভাবে দাঁড়ায়। এটা হলো ল্যামির সূত্র। এখন এর প্রয়োগটা যদি আমরা শুরু করি, এখন প্রয়োগ দেখব। প্রয়োগের ক্ষেত্রে ধরেন প্রয়োগ যদি করতে চাই তো প্রথমেই আমি একটা ম্যাথ নিচ্ছি। ম্যাথটা হলো কোনো একটা নিয়োগে আসছে, এই ম্যাথটা কোনো একটা নিয়োগে আসছে। এখানে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে কি না, লাইট ফোকাস। আচ্ছা, তো ম্যাথটা কেমন আসছে, এটা ছিল 60 ডিগ্রি। এটা একটু ডটেড ছিল, এভাবে। তো এটা এ বি সি, এ বি, এটা সি বিন্দু। এখানে একটা ওজন ঝুলছিল 60 কেজি, আর এই কোণের মান দেওয়া ছিল 60 ডিগ্রি, এটা ছিল 30 ডিগ্রি। বলা হচ্ছিল যে এই এসি এবং বিসি রশ্মি, অর্থাৎ এই রশ্মি এবং এই রশ্মির টান বের করুন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সি বিন্দুতে যে তিনটা বল ক্রিয়া করছে, এই এসি রশ্মি আর বিসি রশ্মি এবং ঝোলানো বল 60 কেজি, তিনটা বল এই বিন্দুতে ক্রিয়া করছে। যেহেতু সমতুল্য তিনটা বল এক বিন্দুতে ক্রিয়া করছে, তাহলে একে ল্যামির সূত্র অ্যাপ্লাই করা যেতে পারে। তো ল্যামির সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, আমরা আগে দেখে আসলাম যে সূত্র, যেই ফিগারটা, সেই ফিগারের মধ্যে কি যে প্রত্যেকটা বল তার মধ্যবর্তী কোণ জানা থাকতে হয়। সেই হিসাবে এখানে কোণ অ্যানালাইসিস করে নিতে হবে। তা অ্যাঙ্গেল অ্যানালাইসিস যদি করে নিতে চাই, আমার জানতে হবে এই কোণের মানটা, এই কোণের মানটা এখানে জানতে হবে। অর্থাৎ এই বল থেকে এই বল পর্যন্ত কোণ কত। তো এতটুকু যদি 60 হয়, এতটুকু তো 90 আমরা সবাই জানি। এটা একটা লম্ব আকার আছে, তো এটা লম্ব আকার আছে, তাহলে 90 আর 60 মিলে হচ্ছে 150। অনুরূপভাবে এই কোণের মানটা জানতে হবে, অর্থাৎ এই রশি থেকে এই বল পর্যন্ত কত, এতটুকু 90, এর সাথে 30 যোগ করলে হচ্ছে 120 ডিগ্রি। বাকি থাকলো কত, এই মাঝে যেটা থাকছে সেটা হলো 360 থেকে 150 এবং 120 বাদ দিলে এই মানটা পাওয়া যায়, 90 থাকে। অন্যভাবে যদি বলি এই মানটা নির্ণয়ের ক্ষেত্রে, যে এই যে হরিজন্টাল 180 থেকে এই পাশে 30 আর এই পাশে 60 যদি বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে 90 থাকে ওই দুই বলের মধ্যবর্তী কোণ। এই যে এই অংশটা যদি নিচে নামিয়ে আনা হয়, তাহলে দেখতে কেমন দেখাবে, জাস্ট এই বিন্দুটা নিচে নামিয়ে আনা হচ্ছে। তো নিচের দিকে যে আসছে সে হলো 60 কেজি, আর এই দিকে যে গেছে যার নাম কি বিসি, টি অফ বিসি, আর এই দিকে যে গেছে তার নাম হলো এসি, টি অফ এসি। আর মধ্যবর্তী কোণ যা আমরা পেয়েছিলাম সেগুলো একটু বসিয়ে দিই, এই হিসাব করে যা পেয়েছিলাম অ্যানালাইসিস করে সেগুলো একটু বসিয়ে দিই। এই যে এটা কি সি বিন্দু, এর নাম কি ছিল সি বিন্দু, সি বিন্দুটা এখানে আনা হয়েছে। এটা ফোর্সের ফ্রি বডি ডায়াগ্রাম। এই ফ্রি বডি ডায়াগ্রামের উপর আমরা ল্যামের সূত্রটা অ্যাপ্লাই করব। তো ল্যামের সূত্র অ্যাপ্লাই করার জন্য প্রথমে কি টি অফ এসি এর বিপরীত যে কোণ আছে তার পরিমাণ কত, 120। এই টি অফ এসি এই ফোর্সের বিপরীত কোণ আছে 120, তাহলে ডিভাইডেড বাই সাইন 120 ইকুয়াল
এই টি অফ বিসি নিচ্ছি, টি অফ বিসি এর বিপরীত কোণ 150, তাহলে ডিভাইডেড বাই সাইন 150 ডিগ্রি ইকুয়াল 60, এর বিপরীতে আছে 90, তাহলে সাইন 90 ডিগ্রি। ইকুয়েশন বসানো হয়ে গেল। এখন করণীয় কি? এখন করণীয় হলো যে আমরা জানি এই অংশ সমান এই অংশ সমান এই অংশ, যে সমান সমান সবগুলো কি সমান, সবাই যেহেতু সমান তাহলে প্রত্যেকটা এক একটা সমান, তাহলে এই অংশ সমান এই অংশ হতে পারে, এই অংশ সমান এই অংশ হতে পারে। যদি তাই হয়, আমরা এই অংশে দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ অংশের মানটা কি জানা। এ দেখেন সাইন 90 ডিগ্রি মানে কি 1, অর্থাৎ এটি ইকুয়াল 60ও লেখা যায়, ইকুয়াল 60 লিখলেও ভুল হবে না, তবে আমরা লিখবো না, সবসময় তো আর সাইন 90 ডিগ্রি থাকবে না। তো এই অংশটা জানি, এই দুই অংশ জানি না। তো প্রথমেই এই মাঝের অংশটা বাদ দিয়ে প্রথম এবং এই জানা অংশের সাথে কম্পেয়ার করে টি অফ এসির মান বের করব। যদি তাই করতে চাই তাহলে টি অফ এসি ইকুয়াল কি হচ্ছে, টি অফ এসি সমান টি অফ এসি, এ সাইন 120 ডিগ্রি কার সাথে যাবে, আর্গুন হয়ে 60-এর সাথে আসবে। তাহলে আমি এই আর্গুন করে দিচ্ছি, এর সাথে এর, আর নিচে থাকছে সাইন 90। এটা আর্গুন হয়ে পাশে যাচ্ছে, সাইন 120 আর নিচে সাইন 90 ইকুয়াল একটা মান আমরা পাবো, যত হবে মানটা কত, মানটা নির্ণয় করা আছে, মানটা হলো 51.96 এরকম হতে পারে, 51.96 এত কেজি একটা হলো। তো এরপরে এই অংশটা বাদ দিয়ে এই দুই অংশ কম্পেয়ার করব, এই দুই অংশ কম্পেয়ার করব, তাহলে এটি কি আর্গুন হয়ে যাবে 60-এর সাথে, আর নিচে থাকবে সাইন 90 ডিগ্রি। তাহলে টি অফ বিসি এর মান পেয়ে যাব, টি অফ বিসি ইকুয়াল 60 সাইন 150 আর নিচে সাইন 90 ডিগ্রি। তাহলে এখানেও একটা মান পাওয়া যাবে, মানটা হয়তো 30 কেজি, যত হবে তত কেজি। তাহলে এটা একটা মান, এটা একটা মান। যে বলা হচ্ছিল যে এই রশ্মি এবং এই রশ্মির নাম কি এসি, এই রশ্মির নাম বিসি, এসি এবং বিসি রশ্মির টান আমরা কিন্তু পেয়ে গেছি, টি অফ এসি টি অফ বিসি রশ্মির টান আমরা পেয়ে গেছি। এটা একটা নিয়োগ প্রশ্ন, যেটা ছিল পানি উন্নয়ন বোর্ড 2013 সালে, 13 সালের নিয়োগে আসছিল পানি উন্নয়ন বোর্ডে। আমরা আর একটা ম্যাথ দেখবো, যেটাও নিয়োগ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, বেশ কয়েকবার বইটা পরীক্ষাতে আসছে। তো প্রশ্নটা হলো এরকম, যা দেওয়া আছে সেটা হলো, আমি লিখে দিচ্ছি, যা যা দেওয়া আছে তা সব কিছু লিখে দিচ্ছি। এটা 10 কিলোনিউটন, এটা ডব্লু নির্ণয় করতে হবে। আরেকটু দেওয়া আছে, সেটা হলো দেওয়া আছে কতটুকু, 135 যেখানে দেওয়া আছে 135, এটাও দেওয়া আছে। আরেকটু দেওয়া আছে হলো এই 75 ডিগ্রি দেওয়া আছে না, হ্যাঁ আরও দেওয়া আছে, এটা 60 ডিগ্রি বলা হচ্ছে। এটা নাও দেওয়া থাকতো পারতো, এই 60 ডিগ্রি না দেওয়া থাকলেও করা যেত, আবার এই যে 135 না দিয়ে 60 থাকলেও করা যেত। তো যা যা দেওয়া আছে আমি তা দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানে দেওয়া ছিল হলো, এই যে এখানে 60 এটা দেওয়া ছিল, আর ডবলের মান চাওয়া হচ্ছিল। তো এটা এ বিন্দু, বিসিডি, তো প্রশ্নটা কি, এই ফিগারটা দিয়ে বলা হচ্ছে বিভিন্ন রশ্মির টান ও ডব্লু এর মান নির্ণয় করো। তো বিভিন্ন রশ্মি বলতে একটা রশ্মি যার নাম কি এবি রশ্মি, এ বি মানে এবি রশ্মি, বিসি মানে বিসি রশ্মি, আর এটা সিডি, আর ওজন হচ্ছে কত ডব্লু। তো বলা হচ্ছে বিভিন্ন রশ্মির টান এবং ডব্লু এর মান নির্ণয় করুন, এটি ছিল প্রশ্ন, যা বুয়েটে কয়েকবার আসছে। তো বিষয় হলো এরকম যে বি বিন্দু এবং সি বিন্দু, এই দুই বিন্দুর কোনো এক বিন্দুতেই তো ল্যামের সূত্রে অ্যাপ্লাই শুরু করতে হবে। তো কোন বিন্দুতে কোন একটা মান জানা আছে,
সেই বিন্দুতেই অ্যাপ্লাই করতে হবে যাতে অপর দুইটা মান জানা যায়। তা আমি যদি বি বিন্দুটা নেই তাহলে এই দুই রশ্মির টান আমি জানি না, কিন্তু একটা ওজন ঝোলানো আছে যেটা জানি, তাহলে এই জানা মানের সাথে এই দুইটা মান কম্পেয়ার করে করা যাবে। আবার এই যে সি বিন্দু, সি বিন্দুতে এই রশ্মি আবার ডব্লিউ, প্রত্যেকটাই কি অজানা ব্যাপার, তাহলে এখানেই প্রথমে অ্যাপ্লাই করা যাচ্ছে না, প্রথমে অ্যাপ্লাই করবো কোথায়? বি বিন্দুতে। তা বি বিন্দুতে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে কোণ অ্যানালাইসিস করে নিতে হবে, অর্থাৎ মধ্যবর্তী প্রত্যেকটা ফোর্সের মধ্যবর্তী কোণের মানটা আগে নির্ণয় করে নিতে হবে। যদি তাই চাই তাহলে এটা যদি 60 হয়, এটাও কই 60, হ্যাঁ এটা 60 মানে কি? এটা 60, কিন্তু আমার জানা দরকার কত? এই পুরাটা জানা দরকার। তাহলে এতটুকু 90 এর সাথে যদি 60 যোগ হয় তাহলে পুরাটা পাচ্ছি, তাহলে 90 আর 60 মিলে হচ্ছে হলো 150। আর এই দুই বলের মধ্যবর্তী কোণ তো দেওয়াই আছে 75, 10 এবং এই রশ্মি এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে 75। আবার অন্যদিকে এই এবি রশ্মি এবং বিসি রশ্মির মধ্যবর্তী কোণের মানও সরাসরি 135 দেওয়া আছে। তাহলে এটাকে যদি নিচে এনে নামাই, ফোর্স ফ্রি বডি ডায়াগ্রাম দেখানোর জন্য এই বি বিন্দুকে নিচে এনে দেখাচ্ছি। নিচের দিকে গেছে 10 কিলো নিউটন, আর এইদিকে যে আসছে যেটার নাম হলো, এই যে এখানে যদি কেটে দেওয়া হয় এটার নাম হলো টি অফ বিসি, টি অফ বিসি। আর এইদিকে যে গেছে তার নাম হলো, যেহেতু এবি রশ্মি, এদিকে গেছে টি অফ এবি। মধ্যবর্তী কোণ যা আমরা নির্ণয় করে রেখে আসছিলাম বা যা দেওয়া ছিল সেগুলো বসায় দিই। এই যে ফোর্সের ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে ফোর্সের ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা পেয়ে যাই সেখান থেকে ল্যামের সূত্র ফেলানোটা সবাই পারে। তাহলে ল্যামের সূত্র ফেলে দিচ্ছি। প্রথমে নিচে টি অফ এবি, এর নিচে এর বিপরীত কোণ কত আছে? 75, তাহলে সাইন 75 একটা নেওয়া হলো। এরপর টি অফ বিসি নিচ্ছি, টি অফ বিসি এর বিপরীতে আছে 150, সাইন 150। আর এখানে 10 এর বিপরীতে আছে 135 ডিগ্রি। এখন ঠিক আগের মতো এই প্রত্যেকটা অংশই কি সমান, তাহলে প্রথম মাঝের অংশটা বাদ দিব, বা মাঝের অংশটা বাদ দিয়ে চিন্তা করে প্রথম এবং লাস্টের অংশ কম্পেয়ার করে টি অফ এবির মানটা পেয়ে যাব। তাহলে টি অফ এবি, এই যে সাইন 75টা কি 10-এর সাথে আর্গুণ হয়ে যাবে, তাহলে 10 সাইন 75, আর নিচে আছে কি সাইন 135। এখান থেকে যা পাবো তত কেজি না কিলো নিউটন, হ্যাঁ কিলো নিউটন, যেহেতু কিলো নিউটনের মানটা আছে তাহলে প্রত্যেকটা কিলো নিউটন এককে মানটা বেরোবে। এরপরে প্রথম অংশটা বাদ দিয়ে পরবর্তী দুই অংশ চিন্তা করব, তাহলে এখানে আর্গুণ হবে আর নিচে থাকবে সাইন 135। তাহলে টি অফ বিসি ইকুয়াল এই আর্গুণ হয়ে যাবে 10 সাইন 150 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 135। তো এখান থেকেও যে মানটা পাবো তত কিলো নিউটন। টি অফ বিসি মান যদিও নির্ণয় করা আছে, এবির মান আসে হলো 13.66, আর বিসির মান আসছে 7.07, এরকম মান আসার কথা, 7.07 কিলো নিউটন। এখন আসি এই টি অফ বিসির মান কিন্তু আমাদের হাতে আছে, তাহলে এখন এই সি বিন্দুতে ল্যামির সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে এইখানে ল্যামের সূত্র অ্যাপ্লাই করার জন্য আবার কোণ অ্যানালাইসিস করতে হবে। তাহলে কোণ অ্যানালাইসিসের জন্য প্রথমে কি এই কোণের মানটা, এই যে এতটুকু 60 আছে, এখানে 90, তাহলে 150। এরপরে আসি এই অংশটা জানা দরকার, এই অংশ মানে এই বল থেকে এই পর্যন্ত জানার জন্যে যে করণীয়টা, যে এই অংশটা কত, এই অংশ জানতে এই অংশ জানলেই তো হচ্ছে, এই অংশ সমান তো এই অংশটা কত, এই যে 90 থেকে 75 যদি বাদ দেওয়া হয়, যে 90 থেকে 75 বাদ দিলেই তো এই অংশ পাচ্ছি, তো 90 থেকে 75 বাদ দিলে পারেই আমরা ওই অংশ পাচ্ছি 15। 15, তার মানে এই অংশ 15। তাহলে এই যে 90 যোগ 15 কত হচ্ছে? 105। তার মানে হলো এই কোণের মান বা এই সম্পূর্ণ অংশ হলো 105। বাকি থাকলো কত? এটা
অতটুকু হিসাব করে 105 পাবো কেমনে? এই যে এটা 180 একবার করলে 180, তার থেকে 60 এবং 15 বাদ দেন, 60 এবং 15 বাদ দিলে 105 থাকছে। এখন এই অংশটা ফ্রি বডি যদি করা হয় তাহলে দেখতে কেমন হবে? ফ্রি বডিটা করতে চাই, নিচে নামাই নিয়ে আসি। এই অংশটা নিচের দিকে আছে ডব্লু, আর এদিকে আছে যার নাম কি সিডি, মানে টি অফ সিডি, আর এইদিকে যে আসছে যার নাম টি অফ বিসি। এই টি অফ বিসির মান কিন্তু আমাদের কাছে আছে, এই যে টি অফ বিসির মান আমার কাছে জানা আছে 7.07। মধ্যবর্তী কোণের মানগুলো 150, 105, 105। এখন এই অংশে ল্যামের সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তো ল্যামের সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, প্রথমে নিচ্ছি এই যে অজানাগুলো আগে নিয়ে লাস্টে জানা অংশ নেব। এই টি অফ সিডি এর বিপরীত কোণ আছে 105 ডিভাইডেড বাই সাইন 105 ইকুয়াল ডব্লু, এর বিপরীত কোণ আছে কত 105, তাহলে ডিভাইডেড সাইন 105। সর্বশেষ এই বিসি টি অফ বিসি না লিখে আমরা লিখতে পারি 7.07। এই টি অফ বিসি না লিখে লিখবো 7.07, কারণ এই মানটা কি আগের বার নির্ণয় করে ফেলছি। এর বিপরীতে কত আছে 150 ডিভাইডেড সাইন 150। এখন এই অংশ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কম্পেয়ার করবো, এই অংশের সাথে এই অংশের সাথে এই অংশ কম্পেয়ার করলে মাঝের অংশ বাদ দিই, তাহলে টি অফ সিডি ইকুয়াল এখানে কত আছে 7.07, এর সাথে কি যাবে সাইন 105, আর নিচে আছে সাইন 150 ডিগ্রি, নিচে আছে কত সাইন 150 ডিগ্রি ইকুয়াল যত হবে তত কত আসছে সিডির মান 13.66 কিলোনিউটন। তা এখন থাকলো এই অংশটা, তো প্রথম অংশ বাদ দিয়ে এই অংশটা কম্পেয়ার করি, আর্গুন করে দিব। ডব্লু সমান এই যে আর্গুন হচ্ছে 7.07 সাইন 105 ডিভাইডেড বাই সাইন 150, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলেও কিন্তু আমরা একটা মান পেতে পারি যার পরিমাণ সিমিলারই হবে 13.66। কেন হচ্ছে 13.6? দেখেন এখানে যে মানগুলো আছে, যে এই যে সাইন অর্থাৎ এই যে 105 অর্থাৎ উভয়ের নিচে আছে কি সাইন 105, এই যে 105, সরি নিচে না উপরে হ্যাঁ, সাইন 105, এই কারণে সমান মান পাচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে দেখলাম আমাদের কাছে চলে আসলো এই এবির মানটা এবং এবি বিসি সিডি প্রত্যেকটা রশিদটা, সর্বশেষ ডব্লু এর মান, প্রত্যেকটা মানই আমরা পেয়ে গেছি। তো এতক্ষণ আমরা দেখতে পাচ্ছিলাম বলের সমস্ত অধ্যায়ের উপরে একটা ক্লাস, এই ক্লাসের উপরে আমরা যতটুকু শিখলাম তা আমরা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আরও বেশি ম্যাথ নিয়ে আলোচনা করতে পারবো। এতক্ষণ সাথে থাকার জন্যে, এতক্ষণ দেখার জন্যে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।